কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, উই ওয়ার ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস ছিলাম। ইংলিশ ইয়েস। আচ্ছা ওকে, প্রাইড অ্যান্ড প্রেজুডিসে আমরা ছিলাম, এই তো এন্টেইলমেন্টের কথা বলেছিলাম যে এমনভাবে একটা বন্দোবস্ত করা হয়েছে যাতে মেয়েরা কোনো সম্পত্তি পাবে না, আর ছেলেরা পেলেও তার খুবই যৎসামান্য সম্পত্তি তার বোনেরা পাবে। আচ্ছা, এবং তারপরে মিসেস বেনেটের যে একটা কনসার্ন যে ছিল যে 5টা সন্তানের, এই জন্যই টিপিক্যাল একটা সিন 19th সেঞ্চুরি মাদার্স যেগুলো ফেল করতো, যেটা একটা শকিং একটা সিচুয়েশন ছিল। আর মিস্টার বেনেট হ্যাড এন্টেইলড হিজ এস্টেট টু হিজ ডিস্টেন্ট কাজিন, এমন একটা সিচুয়েশন যে তার ডিস্টেন্ট কাজিনকে সব সম্পত্তি ওরকম এন্টেইল করে দেওয়া হয়েছে, নিজের মেয়েরা কিছুই পাবে না সম্পত্তি। A single man, Charles Bingley, has leased Netherfield Park and his best friend is Fitzwilliam Darcy. আচ্ছা, ওইদিকে আবার বিংলে, মিস্টার বিংলের নেদারফিল্ড পার্কে জমি জিরাত আছে, লিজিং দিয়েছে জমি, এবং তার বেস্ট ফ্রেন্ড হলো ফিটজউইলিয়াম ডার্সি। আর পসিবিলিটি ফর দ্য মিডল ক্লাস বেনেট গার্লস টু ক্যাচ আ ম্যান, মানে বলছে এখানে 5টা মেয়ে এখন এই দুজনকে নিয়ে কামড়াকামড়ি, জেন, এলিজাবেথ, হ্যাঁ, মেরি, ক্যাথরিন বা কিটি আর লিডিয়া, এরা 5 বোন। আচ্ছা, স্টোরির সেটিং দেখি। স্টোরি কোথায় টেক্স প্লেস ইন সিরিজ অফ স্মল ভিলেজেস ইন ইংল্যান্ড অ্যাট দ্য ক্লোজ অফ দ্য 18th সেঞ্চুরি। সেটিং মানে কি, আমরা যে একটা লিটারি টেক্সট, উপন্যাস হোক, নাটক হোক, গল্প হোক, সেটা কোথায় সংগঠিত হয়েছে। তো সেটিংটা হলো যে একটা ছোট্ট গ্রাম, ইংল্যান্ডের বিভিন্ন ছোট গ্রামে এটা মানে লিখেছেন রাইটার লেট 18th সেঞ্চুরিতে। Our novel opens in the Bennet home in the village of Longbourn. লংবার্ন নামের ভিলেজে শুরু হয়েছে বেনেট ফ্যামিলিদের কাহিনী নিয়ে। লোকেটেড অ্যাবাউট আ মাইল ফ্রম মেডিটন, দ্য নিয়ারেস্ট টাউন। নিয়ারেস্ট টাউন ছিল হলো মেডিটন, কিন্তু ভিলেজ হলো লংবার্ন। আচ্ছা, চ্যাপ্টার 3 টেক্স প্লেস অ্যাট নেদারফিল্ড পার্ক, বিংলেজ রেন্টেড এস্টেট। চ্যাপ্টার 3তে আমরা বিংলের যেহেতু এস্টেটের ব্যাপার স্যাপার দেখিয়েছে, সো এটা নেদারফিল্ড পার্কে ওখানে সেটিংটা নিয়ে গিয়েছে। The setting alternates between Longbourn and Netherfield Park with occasional mention of other various locations. মূলত বিংলে ফ্যামিলি আর বেনেট নায়িকাদের আর ওই বিংলের ফ্যামিলির ইয়ার মধ্যে, এই দুটোর মধ্যে সীমাবদ্ধ ছিল সেটিং, মাঝে মাঝে বিভিন্ন ভেরিয়াস লোকেশনে নিয়ে গেছে। ডার্সিরও তো লাগবে, যেহেতু ডার্সি প্রোটাগনিস্ট ইয়া হিসেবে। আচ্ছা, থিম এখানে কি কি আছে? প্রবাবলি পসিবল থিমস: ম্যারেজ, অবশ্যই বিয়ে; গুড ব্রিডিং, ভালো বংশ; প্রাইড অ্যান্ড প্রেজুডিস, গর্ব এবং প্রেজুডিস হলো কুসংস্কার কিছু; অ্যাপিয়ারেন্সেস, যেমন এলিজাবেথের অ্যাপিয়ারেন্স কীরকম ছিল, ডার্সি কীরকম দেখেছে, পরে আসলে কীভাবে তার প্রতি উইক হয়ে গিয়েছে; সোশ্যাল র্যাঙ্ক, বিংলে ডার্সি বড় ঘরের, আর ইয়ারা ছিল মধ্যবিত্ত, এলিজাবেথরা; হ্যাপিনেস, সুখ; কিছু লিটারারি টেকনিক, স্যাটায়ার ইউজ করা হয়েছে নোভেলে, আয়রনি, হিউমার, এগুলো ইউজ করা হয়েছে। স্যাটার কাকে বলে? রাইটিং দ্যাট রিডিকিউলস অর হোল্ডস আপ টু কন্টেম্পট দ্য ফলস অফ ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস। এমন এক ধরনের রাইটিং যেটা হাস্যরসাত্মকের মাধ্যমে কোনো ঘৃণাবোধ উগরিয়ে দেয় কোনো ফল্ট সম্পর্কে, সমাজের কোনো ফল্ট বা কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো গ্রুপ, এরকম কোনো কিছুর প্রতি যে হাস্যরসের মাধ্যমে একটা মকিং, এটাকে স্যাটায়ার বলে। যেমন স্যাটায়ার করেছে মিস্টার বিংলে, সে অত কেয়ারফুল ছিল না মেয়েদের বিয়ের ব্যাপারে, সে দেখেছে চলে গেছে, সে সবসময় বইয়ের মধ্যে, খবরের মধ্যে, সংবাদপত্রের মধ্যে এরকমই ছিল আর কি, নিজেকে মনোনিবেশ করেছিল। আচ্ছা, আয়রনি বলতে গেলে টেকনিক দ্যাট ইনভলভস সারপ্রাইজিং, ইন্টারেস্টিং অর অ্যামিউজিং কন্ট্রাডিকশন। আয়রনি কি? যে কিছু বিস্ময়কর, কিছু আগ্রহ, ইন্টারেস্টিং, আকর্ষণীয়, আর অ্যামিউজিং, চমকপ্রদ কিছু কন্ট্রাডিকশন। আয়রনি মানে কি? আল্লাহ, ছেলেটা কি শুকনা, অথচ একটা মোটা ছেলেকে আমি যদি বলি আল্লাহ কি শুকনা একটা ছেলে, এটাকে আয়রনি বলে। কন্ট্রাডিকশন, বিপরীতধর্মী কোনো কিছু বলা, বা কোনো একটা শুকনা একটা ছেলে, আল্লাহ তুমি কত মোটা, এটাই আয়রনি। হিউমার মানে হাস্যরস, রাইটিং দ্যাট অ্যামিউজেস অ্যান্ড এন্টারটেইনস, যেমন জেন অস্টেন ইউজেস স্যাটায়ার অ্যান্ড আয়রনি। এই হিউমার, এগুলো এক ধরনের, স্যাটায়ার আয়রনি হলো এক ধরনের হিউমার।
ফর্ম অ্যান্ড স্ট্রাকচার কী ফর্মে ছিল, স্যাটার অন লাইফ ইন আ স্মল ভিলেজ ইন সাউদার্ন ইংল্যান্ড অ্যাট দ্য ক্লোজ অফ 18th সেঞ্চুরি। স্যাটার করেছে 18th সেঞ্চুরির ভিলেজে, একটা ভিলেজে বসে উনি কতগুলো স্যাটার করেছেন। নোভেল অফ ম্যানার্স, বিজনেস অফ গেটিং ম্যারিড, এটা হলো এক ধরনের ম্যানারিজম, যে একটা ব্যবসা, গেটিং ম্যারিড, বিয়ে করার একটা যে একটা বিয়ে দেওয়ার একটা প্রবণতা, সেটা এটা নোভেল অফ ম্যানার্স। অ্যাকশন টেক্স প্লেস উইদিন 14 months ফ্রম আর্লি অটাম টু রাইট বিফোর ক্রিসমাস। 1811 থেকে 1812 মধ্যে, তাহলে অটাম থেকে শুরু হয়েছে 11 অটাম, শেষ হয়েছে 1812 ক্রিসমাসে। 14 মাসের কাহিনী, টাইম লাইনটা টাইম সেটিং আছে, টাইম প্লেস অ্যাকশন, প্লেস গেল ভিলেজগুলো, আর টাইম হলো এই টাইম লাইন, টাইম সেটিং। আর আচ্ছা অ্যাকশন হলো ধরেন কী কী অ্যাকশন আর কি। আচ্ছা 61 অ্যাকশনের হলো 61 চ্যাপ্টার ডিভাইডেড ইন্টু 3 ভলিউমস। 61টা চ্যাপ্টার 3টা ভলিউমে বিভক্ত, উপন্যাস যেহেতু। মোস্ট অফ দ্য নোভেল ইজ টোল্ড ইন থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ বাট সুইচেস টু ফার্স্ট পার্সন টু ফর সেন্স অফ ক্লোজার। মূলত মোস্ট অফ দ্য নোভেল থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ দিয়ে কাহিনীগুলো বলেছে, তো কিন্তু ফার্স্ট পার্সনও কখনো কখনো শেষের দিকে, সেন্স অফ ক্লোজার শেষের দিকে ফার্স্ট পার্সন কোনো ডায়ালগ দিয়ে দেখা গেছে যে নাটকটা শেষ হয়েছে বা একটা চ্যাপ্টার শেষ হয়েছে। ক্যারেক্টার সম্পর্কে বলতে গেলে আমরা তো কাহিনী পড়েছি, তো এলিজাবেথ বেনেটই হলো মূল ক্যারেক্টার, সেহেতু তার নামটা প্রথমে এসেছে, যদিও সে সেকেন্ড ডটার বেনেট ফ্যামিলির, এবং খুবই ইন্টেলিজেন্ট, এবং জেন ফার্স্ট, সবার বড়, এলিজাবেথ সেকেন্ড। এলিজাবেথ আগে, শি ইজ দ্য প্রোটাগনিস্ট, কেন্দ্রীয় চরিত্র। তো সেকেন্ড ডটার ইন দ্য বেনেট ফ্যামিলি অ্যান্ড মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড কুইক উইটেড, খুবই বুদ্ধিমতী এবং খুবই কুইক উইটেড, প্রত্যুৎপন্নমতী, বাংলা যেটা বলে যে রসবোধ আছে। এলিজাবেথ ইজ দ্য প্রোটাগনিস্ট অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন ফিমেল ক্যারেক্টার্স ইন ইংলিশ লিটারেচার। হার অ্যাডমায়ারেবল কোয়ালিটিজ আর নিউমারাস, অনেক প্রশংসনীয় গুণাবলী আছে তার। সে লাভলি, সে চালাক, ক্লেভার অ্যান্ড আ নোবেল ডিফাইন্ড বাই ডায়ালগ, শি কনভার্সেস অ্যাজ ব্রিলিয়েন্টলি অ্যাজ এনিওয়ান, মানে খুবই সুন্দরভাবে কথা বলতে পারে, যেটা করলে যে কোনো পুরুষ আকৃষ্ট হবে, এটা স্বাভাবিক। যেমন পুরুষ দুই ধরনের, তাদের চয়েস কয়েক রকমের আছে। এক ধরনের হলো যে প্রথম দৃষ্টিতে সুন্দর লেগেছে, আবার কিছু পুরুষ আছে এরকম যে মানুষের কথাবার্তা বলে তার ইনার যে ইন্টেলিজেন্স সেগুলো দেখে ভালোবাসে, এরকম কিছু পুরুষও কিন্তু আছে, চেহারাই সব নয়, এই জন্যই বলা হয়ে থাকে। তো ক্লেভার নোভেল। আচ্ছা, হার অনেস্টি, ভার্চু অ্যান্ড লাইভলি উইট এনেবল হার টু রাইজ অ্যাবাভ দ্য ননসেন্স অ্যান্ড ব্যাড বিহেভিয়ার দ্যাট পারভেড হার ক্লাস বাউন্ড অ্যান্ড ওপেন স্পাইটফুল সোসাইটি। তার যে সততা, তার যে উৎকর্ষতা এবং তার যে লাইভলি যে উইটগুলো, হিউমর, রসবোধ, সেগুলো তার সেই সময়কার ননসেন্স এবং ব্যাড বিহেভিয়ার, তার সমসাময়িক যে সোসাইটি, সেই ঘৃণ্য সময়ের থেকে সেটা একটা তাকে আলাদা করে রাখে, এটাই তার ডিস্টিংশন, মধ্যে সে একটা উল্লেখযোগ্য চরিত্র। নেভারদ্যালেস হার শার্প টাং অ্যান্ড টেন্ডেন্সি টু মেক হেস্টি জাজমেন্টস অফেন লিড হার অ্যাস্ট্রে। তো এত কিছুর পরও তার শার্প টাং মানে হলো সে ঠাস ঠাস করে মুখের উপর কথা বলে যাওয়া, যেটা মুরব্বীদের ভাষায় বেয়াদব মেয়ে, কিছু করলেই বেয়াদব, করলে তো সেটা শার্প টাং অ্যান্ড টেন্ডেন্সি টু মেক হেস্টি জাজমেন্টস। তার মানে কি, ডার্সিকে দেখে সে প্রথমে গুমট একগুয়ে স্বভাবের ভেবেছে, এটাতে তার জীবনে সে ধরাও খেয়েছে, তারপরে মিল হয়ে গেছে আর কি, ভুলিয়াটা হয়েছে। আর Pride and Prejudice is essentially the story of how she and her true love Darcy overcome all obstacles. কাহিনী আসলে হলো এলিজাবেথ আর ডার্সির মধ্যে কিভাবে তারা ভালোবাসার ক্ষেত্রে সব ধরনের বাধা অতিক্রম করে একত্রে মিলেমিশে যায়, ইনক্লুডিং দেয়ার ওন পার্সোনাল ফেলিংস। পার্সোনাল ফেলিংও তো হয়েছে, দুজনকে চিনতে ভুল করেছে, মান অভিমানের পালা, টু ফাইন্ড রোমান্টিক হ্যাপিনেস পাওয়ার জন্য আর কি। এলিজাবেথ মাস্ট নট অনলি কোপ উইথ আ হোপলেস মাদার, distant father, two badly behaved younger siblings and several snobbish antagonizing females, she must also overcome her own mistaken impressions of Darcy. তো এলিজাবেথ শুধু তার হোপলেস একটা মা, তার ডিস্ট্যান্ট ফাদার, কোনো কিছুতে নেই, সে দুনিয়া থেকে আলাদা, জাস্ট
খবরের কাগজে তার মনোযোগ, দুটা ব্যাড বিহেভড ছোট বোন এবং কিছু না কুচু স্বভাবের নেগেটিভ মহিলা সমাজের, তাদেরকে হটিয়ে সে কীভাবে তার ইমপ্রেশনটা করলো ঠিক করলো ডার্সির প্রতি, হুইচ ইনিশিয়ালি লিড হার টু রিজেক্ট হিজ প্রপোজালস অফ ম্যারেজ। তো এগুলোর করে সে ডার্সিকে ভুল বুঝেছে। এত কিছুর পর সেই সাথে তারও নিজের কিছু ভুল ছিল যে ডার্সিকে ভুল বুঝেছিল, তারপর সেটা ওভারকাম করেছে। হার চার্মস আর সাফিসিয়েন্ট টু কিপ হিম ইন্টারেস্টেড ফর্চুনেটলি ওয়াইল শি নেভিগেটস ফ্যামিলিয়াল অ্যান্ড সোশ্যাল টার্ময়েল। তো তার চার্মগুলোই যে তাকে আকর্ষণ জাগিয়েছে ডার্সিকে, ফর্চুনেটলি যেটা সে সব ধরনের সামাজিক এবং ফ্যামিলির যে টার্ময়েলগুলো থেকে সে সরে এসে তাকে এক হতে পেরেছে। As she gradually comes to recognize the nobility of Darcy's character, she realizes the error of her initial prejudice against him. তো তার যে কুসংস্কারটা সেটা তার ভুল প্রমাণিত হয়েছে যখন সে দেখলো ডার্সি এত ভালো। ডার্সির প্রতি চিন্তাধারা কখন চেঞ্জ হলো, যখন সে দেখলো যে উইকহ্যাম নামের দুষ্টু ছেলেটা যখন লিডিয়াকে বিয়ে করার জন্য যৌতুক দাবি করলো, তখন টাকাগুলো তো সব ম্যানেজ হলো, সবাই ভেবেছে আর কেউ দিয়েছে, কিন্তু পরে দেখলো এটা ডার্সি দিয়েছে। তখন থেকে এলিজাবেথের ডার্সির প্রতি ভালোবাসাটা গ্রো করেছে। আচ্ছা, ডার্সির ক্যারেক্টারটা একটু অ্যানালাইজ করি। ফিটজউইলিয়াম ডার্সি, সন অফ আ ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি অ্যান্ড দ্য মাস্টার অফ দ্য গ্রেট এস্টেট অফ পেম্বারলি নামে একটা এস্টেট আছে, সেখানকার মাস্টার। ডার্সি ইজ এলিজাবেথস মেল কাউন্টারপার্ট। এলিজাবেথের মেল কাউন্টারপার্ট মানে সে যদি ফিমেল লিড হয় সে হলো মেল লিড। তো ন্যারেটর কীভাবে রিলেটস করছে এলিজাবেথের পয়েন্ট অফ ভিউ অফ ইভেন্টস মোর ওফেন দেন ডার্সিস ডু। ন্যারেটর যেটা করেছে এলিজাবেথের পয়েন্ট অফ ভিউটা বেশি দেখিয়েছে ডার্সির থেকে। সো এলিজাবেথ অফেন সিমস আ মোর সিম্প্যাথেটিক ফিগার। এই জন্য আমরা এলিজাবেথের প্রতি বেশি সিম্প্যাথেটিক হয়ে যাই। একটা লেখকের লেখার মধ্যে যেই ক্যারেক্টারটা বেশি গুরুত্ব পাবে তার প্রতি কিন্তু আমরা সিম্প্যাথাইজ বেশি হয়ে যাই। দ্য রিডার ইভেনচুয়ালি রিয়ালাইজেস হাউএভার দ্যাট ডার্সি ইজ হার আইডিয়াল ম্যাচ। রিডার হিসেবে আমরা আলটিমেটলি রিয়ালাইজ করি যে হ্যাঁ, ডার্সি এলিজাবেথের পারফেক্ট ম্যাচ। ইন্টেলিজেন্ট অ্যান্ড forthright, he too has a tendency to judge too hastily and harshly, and his high birth and wealth make him overly proud and overly conscious of his social status. আসলে ডার্সির প্রবলেম হলো সেও বুদ্ধিমান মানুষ, বাট তার ওই যে তাড়াহুড়া করে কোনো কিছু বিচার করা, যেটা এলিজাবেথেরও আছে, এটার জন্যই তার একটা বেশি প্রাউড হয়ে যায় সে, আর তার জন্মগতভাবে হয়েছে আর কি। আর নোবেল ফ্যামিলিতে থাকার কারণে একটা না কুচু স্বভাব আছে ডার্সির, যার কারণে সে একটু বিপথে চলে গেছে আর কি। তো ইনডিড হিজ হটিনেস মেক্স হিম ইনিশিয়ালি বান্ডল হিজ কোর্টশিপ। এই হটিনেসের থেকেই তার কোর্টশিপটার জন্ম আস্তে আস্তে। আর when he proposes to Elizabeth, for instance, he dwells more on how unsuitable a match she is than on her charms, beauty or anything else complementary. যখন সে না করেছে তখন মনে করেছে এলিজাবেথ কোন দিক দিয়ে আমার সাথে যায়, চার্মে নাই, বিউটিতে নাই, বিকজ এলিজাবেথের হয়তো সৌন্দর্য ওর বড় বোন জেনের মতো ছিল না। বাট ডার্সি demonstrates his continued devotion to Elizabeth in spite of his distaste for her low connections when he rescues Lydia and the entire Bennet family from disgrace, and when he goes against the wishes of his haughty aunt Lady Catherine de Bourgh by continuing to pursue Elizabeth. তো তার যে আন্টি ছিল সেও এটার এগেনস্টে ছিল এই বিয়েটার। এগুলো সব কিছুর এগেনস্টে যে লিডিয়ার সাথে উইকহ্যামের বিয়েটা ম্যানেজ করে টাকা পয়সা সে এলিজাবেথের দিকে ঝুঁকেছে। ডার্সি প্রুভস হিমসেলফ ওয়ার্দি অফ এলিজাবেথ। আলটিমেটলি সে ওয়ার্দি ছিল, অ্যান্ড শি এন্ডস আপ রিপেন্টিং হার আর্লিয়ার ওভারলি হার্শ জাজমেন্ট অফ হিম। এবং এলিজাবেথ রিপেন্ট করে, অনুতপ্ত হয় যে আমি আগে ডার্সিকে ভুল বুঝেছি। আর জেন বেনেট আর চার্লস বিংলে এরা দুটা হলো লাভ বার্ডস, সবসময় ছিল, মাঝখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আর এলিজাবেথ আর ডার্সি ছিল মানবিমান, সবসময় ছিল। এলিজাবেথের যে বিউটিফুল এল্ডার সিস্টার এবং ডার্সির ওয়েলদি বেস্ট ফ্রেন্ড জেন অ্যান্ড বিংলে এনগেজ ইন আ কোর্টশিপ দ্যাট অকুপাইজ আ সেন্ট্রাল প্লেস ইন দ্য নভেল। এটাও একটা সেন্ট্রাল প্লেসেই অকুপাই করছে, বিকজ সেকেন্ড লিড এই এই জোড়াটাই ছিল। ফার্স্ট ইয়ার ছিল ডার্সি, কিন্তু সেকেন্ড ইয়ার ছিল জেন আর বিংলে। দে ফার্স্ট মেট অ্যাট দ্য বল ইন মেরিটন। তো সে বোঝা যাচ্ছে সে সময় বল নাচগুলো ছিল, জনপ্রিয় ছিল সেই সময়কার কালচার।
and enjoyed immediate mutual attraction. ওদের লাভ অ্যাট ফার্স্ট সাইট দুজনের প্রতি হয়ে গেছে। দে আর স্পোকেন অফ অ্যাজ এ পোটেনশিয়াল কাপল থ্রু আউট দ্য বুক, সবসময় পোটেনশিয়াল কাপল হিসেবে বিবেচিত ছিল। লং বিফোর এনিওয়ান ইমাজিনস দ্যাট ডার্সি অ্যান্ড এলিজাবেথ মাইট ম্যারি, ডার্সি আর এলিজাবেথ সম্পর্কে মানুষের মাথায় চিন্তা আসার আগেই ওদেরকে নিয়ে মানুষ ভেবেছে যে এরাই বোধহয় প্রোটাগনিস্ট, এটা মনে হয়েছে। Despite their centrality to the narrative, they are vague characters sketched by Austen rather than carefully drawn. তারা একটু অস্পষ্ট টাইপের ক্যারেক্টার, উনি অত কেয়ারফুলি ট্রিট করেন এই ক্যারেক্টারগুলোকে জেন অস্টেন, যেহেতু তারা লিড না, ফার্স্ট ইয়ার নেয়। হ্যাঁ হ্যাঁ, এটাই ব্যাপারটা আর কি। আচ্ছা, they can be described together. Indeed they are so similar in nature and behavior that they can be described together. আর ওদের মধ্যে ইয়া ছিল কি, তাদের ক্যারেক্টারটা সব কাছাকাছি ছিল। যেমন এলিজাবেথ আর ডার্সির মধ্যে খালি হটিনেসটা ছিল, মানে উদ্ধত অ্যারোগ্যান্সটা ছিল, কিন্তু এদের মধ্যে সব কিছুতেই মিল এরকম। আর they lack entirely the prickly egotism of Elizabeth and Darcy. ওই যে ইগো প্রবলেম এলিজাবেথ আর ডার্সি যেরকম ছিল, ওদের একদমই ছিল না। Jane's gentle spirit serves as a foil for her sister's fiery, contentious nature. জেনের যে ভদ্র নেচারটা, সেটা কন্ট্রাস্ট এলিজাবেথের সাথে। এলিজাবেথ হলো ফিয়ারি, কন্টেনশাস নেচার, মানে খুবই রেগে গেলে খুবই একেবারে চোখ মুখ খিচে এসে ইয়া করে আর কি। While Bingley's eager friendliness contrast with Darcy's stiff pride. ওইদিকে বিংলে আবার ভালো একটা বন্ধুত্বপূর্ণ ফ্লার্ট করতে পারে সবার সাথে, কিন্তু ডার্সি চুপচাপ, রিজার্ভড। প্রাইড, গর্ব বেশি। দেয়ার প্রিন্সিপাল ক্যারেক্টারিস্টিক্স আর গুডউইল অ্যান্ড কম্প্যাটিবিলিটি। তাদের মেজর যে ক্যারেক্টারিস্টিক সেগুলো কি, গুডউইল, শুভেচ্ছামূলক আচরণ, আর কম্প্যাটিবিলিটি, দুজনের মধ্যে কম্প্যাটিবিলিটি ভালো ছিল। অ্যান্ড দ্য কন্ট্রাস্ট অফ দেয়ার রোম্যান্স উইথ দ্যাট অফ ডার্সি অ্যান্ড এলিজাবেথ ইজ রিমার্কেবল। এবং এলিজাবেথ আর ডার্সির সাথে যে তাদের কন্ট্রাস্ট, তাদের প্রেম কাহিনীটা, এটা একটা নোটিসেবল, একটা রিমার্কেবল একটা ব্যাপার। জেন অ্যান্ড বিংলে এক্সিবিট টু দ্য রিডার টু লাভ আনহ্যাম্পার্ড বাই ইদার প্রাইড অর প্রেজুডিস। ট্রু লাভ এটা, যে তাদের ভালোবাসা আনহ্যাম্পার্ড ছিল, জাস্ট ছোট্ট একটু ইয়া ছাড়া। দো ইন দেয়ার সিম্পল গুডনেস দে অলসো ডেমনস্ট্রেট দ্যাট সাচ আ লাভ ইজ মাইল্ডলি ডাল। মানে এই ধরনের ভালোবাসাগুলো একটু ডাল টাইপের, এটা বুঝিয়েছে। এরপরে আছে হলো মিস্টার বেনেট, দ্য প্যাট্রিয়ার্ক অফ বেনেট ফ্যামিলি, পুরুষতন্ত্রের যে কর্তা ফ্যামিলি, বেনেট ফ্যামিলির একজন। হি ইজ এ জেন্টলম্যান অফ মডেস্ট ইনকাম উইথ 5 আনম্যারিড ডটার্স। তারা গরিব ছিল না, মিডল ক্লাস ছিল। তো মিস্টার বেনেট হ্যাজ এ সার্কাস্টিক সিনিক্যাল সেন্স অফ হিউমার দ্যাট হি ইউজেস পারপোজফুলি টু ইরিটেট হিজ ওয়াইফ। সে তার এক ধরনের হিউমার ছিল যেটা সে ওয়াইফের এগেনস্টে ইউজ করতো, কারণ বউ সবসময় বিয়ে করতো, তো হাজব্যান্ড ওরকম ইয়া করতো আর কি, এরকম করেই খোঁচা মেরে কথা বলতো। দো হি লাভস হিজ ডটার্স, এলিজাবেথ ইন পার্টিকুলার, বাবার কিন্তু আবার এলিজাবেথকে বেশি পছন্দ, যেহেতু বুদ্ধিমতী মেয়ে। হি অফেন ফেইলস অ্যাজ আ প্যারেন্ট, preferring to withdraw from the never-ending marriage concerns of the women around him rather than offer help. আচ্ছা, এখানে বলতেছে যে he fails as a parent, এই জন্য সমাজে এত সেখানে তার মেয়েগুলোর যে বিয়ে নিয়ে টেনশন মায়ের, এটা অমূলক ছিল না, কিন্তু সে তো কোনো ধরনের আগ্রহী দেখানে। সো অ্যাজ এ প্যারেন্ট হি ফেইলস, রাইট? সে কিন্তু আদর্শ বাবা নয়, এটা মাথায় রাখতে হবে। মিসেস বেনেট ইজ ওয়াইফ, আ ফুলিশ নয়েজি ওয়ামেন, বোকা মহিলা, নয়েজি, খালি ঘ্যান করে বা ইয়া করে, চিল্লাচিল্লি করে। হুজ অনলি গোল ইজ ইন লাইফ ইজ টু সি হার ডটার্স ম্যারিড, মেয়েদেরকে বিয়ে দিবে, এটাই তার চিন্তাভাবনা। বিকজ অফ হার লো ব্রিডিং অ্যান্ড ওফেন আনবিকামিং বিহেভিয়ার, তার বংশটাও ভালো ছিল না মহিলার। তো যদি একটা সে ভালো ঘর থেকে আসতো, তাহলে সে মা হিসেবে এরকম ইয়া হতো না, এবং তার বিহেভিয়ারগুলো মানে ওয়েলকামিং বিহেভিয়ার ছিল না। মিসেস বেনেট অফেন রিপেলস দ্য ভেরি সুইটার্স হোম শি ট্রাইজ টু অ্যাট্রাক্ট ফর হার ডটার্স। তো প্রায় সময় মিসেস বেনেট তককে থাকি, যখনই একটা ভালো একটা ওই ওদের এলাকায় ভিলেজে কোনো একটা ভালো বংশের ছেলে যায়, সে তককে থাকে কীভাবে ম্যাচ করা যায়, মেয়েদেরকে সাথে বিয়ে দেওয়া যায়। উইকহ্যাম হলো একজন হ্যান্ডসাম ফরচুন হান্টিং মিলিটারি অফিসার। সে দেখতে হ্যান্ডসাম, কিন্তু তার মনের মধ্যে কুবুদ্ধি,
তো তার গুড লুকস এবং চার্ম এলিজাবেথ ইনিশিয়ালি তার ইয়াতে প্রেমে পড়ে যায়, বাট ডার্সির যখন রিভিল করে যে উইকহ্যামের ডিসরেসপেক্টফুল পাস্ট ক্লুজ হার টু হিজ ট্রু নেচার অ্যান্ড সাইমultaneously ড্রজ হার ক্লোজলি টু ডার্সি উন্মোচন করে যে দেখো তুমি যাকে ভালোবাসছো তার এই ক্যারেক্টার। লিডিয়া হলো যে ইয়ংগেস্ট এবং সবচেয়ে ওয়াইল্ডেস্ট বেনেট ডটার্সদের মধ্যে। সে মায়ের ফেভারিট বিকজ মিসেস বেনেট শি ইজ প্রিঅকুপাইড উইথ গসিপ, সোশ্যালাইজিং অ্যান্ড মেন। লিডিয়াও তাই, সে সবসময় গসিপ, সোশ্যালাইজিং এবং মেন নিয়ে অকুপাইড। লিডিয়া ইজ ডিসক্রাইবড অ্যাজ হ্যাভিং হাই অ্যানিম্যাল স্পিরিট অ্যান্ড আ সর্ট অফ ন্যাচারাল সেলফ কনসিকুয়েন্সেস। অ্যানিম্যাল স্পিরিট তার মধ্যে, বন্য উশৃঙ্খল এই টাইপের। শি ইজ অ্যাট্রাকটিভ অ্যান্ড ক্যারিসম্যাটিক। অবশ্যই সে অ্যাট্রাকটিভ, সুন্দরী আছে, বাট শি ইজ অলসো রেকলেস অ্যান্ড ইম্পালসিভ। সে কোনো একটা কিছু করতে ইচ্ছা করলো, এটা করেই ছাড়বো এরকম। যার কারণে সে কী করে, যখন উইকহ্যামের সাথে দেখা হলো ঠাস করে চলে গেল, পালায় গেল। লিডিয়ার যে বিহেভিয়ারগুলো ফ্রিকুয়েন্টলি তার পরিবারকে এম্বারাস করেছে, তার বোনদেরকে এম্বারাস করেছে। লিডিয়া রিসিভস দ্য ইনভাইটেশন টু গো টু ব্রাইটন। লিজি মানে এলিজাবেথ মেক্স অ্যান ইম্প্রেশনেট স্পিচ অ্যাবাউট হার সিস্টার। লিজি মানে এলিজাবেথ, ডাক নাম হিসেবে ডাকে। impassioned স্পিচ অ্যাবাউট হার সিস্টার্স ক্যারেক্টার। যখন ব্রাইটন যেতে যায় হঠাৎ করে, তখন এলিজাবেথ একটা মানে ইয়া করে, সে এক্সপ্লেন করতেছে যে our respectability in the world must be affected by the wild volatility, the assurance and disdain of all restraint which mark Lydia's character. মানে ওখানে এমন একটা স্পিচ দিয়েছে যেখানে লিডিয়াকে মানে তিরস্কারও করেছে এবং লিডিয়ার ক্যারেক্টার সম্পর্কে আমরা বুঝতে পারি। লিজি অলসো articulates her fear that Lydia is on the road to becoming a flirt, the worst and meanest degree অফ ফ্লার্টেশন। যে লিডিয়ার সম্পর্কে এলিজাবেথের চিন্তাভাবনা এরকম যে ও সবচেয়ে নিচতম স্থানে যেতেও কার্পণ্য করবে না, আমার বোন 2 নম্বরে করতে কার্পণ্য করবে না। লিডিয়া হ্যাজ অ্যান ইনেট টেন্ডেন্সি টুয়ার্ড ওয়াইল্ড অ্যান্ড সেলফিশ বিহেভিয়ার, খুবই সেলফিশ সে বিহেভিয়ারের দিক দিয়ে। বাট অ্যাজ আ ক্যারেক্টার শি অলসো শেডস লাইট অন দ্য ফিলিংস অফ হার প্যারেন্টস। মানে ক্যারেক্টারের দিক দিয়ে এটাই বোঝাচ্ছে যে তার প্যারেন্টস তাকে আপব্রিড করতে ব্যর্থ হয়েছে। অ্যান্ড ফাদার ইন পার্টিকুলার, তার বাবা আসলে এগুলোর জন্য দায়ী। বিকজ অফ হার ইয়াং এজ অ্যান্ড ল্যাক অফ এডুকেশন, লিডিয়া ইজ প্রেজেন্টেড অ্যাজ নট এন্টায়ারলি কালপেবল ফর হার বিহেভিয়ার বিকজ শি ল্যাক্স প্যারেন্টাল গাইডেন্স অ্যান্ড ডিসিপ্লিন। ওকে পুরোপুরি দোষ দিতে পারছি না, বয়স কম, ভালো মতো শিক্ষা পায় নাই, প্যারেন্টসেরও দোষ ছিল। মিস্টার কলিন্স সম্পর্কে আমরা কে জানি যে একজন যাজক, ক্লার্জিম্যান, যে বেনেটদের প্রপার্টির সমস্ত প্রপার্টির মালিক সে ছিল। মিস্টার কলিন্সের ওন সোশ্যাল স্ট্যাটাস ইজ নাথিং টু ব্র্যাগ অ্যাবাউট, নিজের কিছুই নাই, বাট সে এই যে মানে কিছুই ছিল না। বাট পরে সে দাবি করে যে এই যে ডার্সির যে আন্টি খালা ক্যাথরিন ডে বার্গ, তার সাথে সে প্যাট্রোনাইজ করেছে তাকে। হি ইজ দ্য ওয়ার্স্ট কম্বিনেশন অফ স্নবিশ অ্যান্ড অবসেকুয়াস, ঘৃণ্য একটা ক্যারেক্টার এবং নাকুচু স্বভাবের ক্যারেক্টার। মিস বিংলে হলো বিংলের নাকুচু স্বভাবের বোন। তো এই লেডি বিংলে এই এলিজাবেথকে অনেকভাবে খোঁচা মেরেছে, অনেক খারাপ আচরণ করেছে, অনেকভাবে চেষ্টা করেছে ডার্সির সাথে যেন এলিজাবেথের কোনো ধরনের সম্পর্ক না হয়। লেডি ক্যাথরিন ডে বার্গ, সে ছিল একজন ধনী এবং বসি নোবেল ওমেন। বসি মানে হলো যে যারা যেগুলা লোক, বসি কাকে বলে, যেই ধরনের বস আপনার পছন্দ না, যে লাইফটা যারা হেল্প করে দেয়। তো মিস্টার কলিন্স প্যাট্রন অ্যান্ড ডার্সির আন্ট। লেডি ক্যাথরিন এপিটোমাইজেস, হ্যাঁ কোথায়, হ্যাঁ ওটা আমি সেদিন করি নাই। তো লেডি ক্যাথরিন এপিটোমাইজেস ক্লাস নবারি স্পেসিফিক্যালি ইন হার অ্যাটেম্পস টু অর্ডার দ্য মিডল ক্লাস এলিজাবেথ অ্যাওয়ে ফ্রম হার ওয়েল ব্রেড নিফিউ। সে ডার্সি থেকে এলিজাবেথকে সরানোর জন্য বদ্ধপরিকর ছিল। মিস্টার অ্যান্ড মিসেস গার্ডিনার, এরা হলো মিসেস বেনেটের ভাই আর ভাইয়ের বউ। তাদের কাছেই এই জেন চলে যায় যখন সে বিংলের কাছ থেকে একটু হয়, আশাহত হয়।
শার্লট লুকাস ছিল এলিজাবেথের বন্ধু এবং সে প্র্যাকটিক্যাল মানুষ ছিল। এলিজাবেথ যখন একটা রোমান্টিক মানুষ অ্যান্ড অলসো 6 ইয়ার্স ওল্ডার দেন এলিজাবেথ। আচ্ছা, শার্লট লুকাস কিন্তু এলিজাবেথের থেকে 6 বছরের বড় ছিল, যদিও বন্ধু। শার্লট ডাজন্ট ভিউ লাভ অ্যাজ দ্য মোস্ট ভাইটাল কম্পোনেন্ট অফ আ ম্যারেজ। সে মনে করে যে বিয়ের জন্য ভালোবাসা জরুরি নয়, তাই তো সে এই মিস্টার কলিন্সের মতো একটা নিচু স্বভাবের লোককে বিয়ে করে বসে। যখন সে হ্যাঁ কমফোর্টেবল একটা হোমের তার দরকার। আচ্ছা, জর্জিয়ানা ডার্সিকে, ডার্সির বোন। শি ইজ ইমেন্সলি প্রেটি অ্যান্ড জাস্ট অ্যাজ শাই। সে খুবই লাজুক এবং প্রেটি। শি হ্যাজ গ্রেট স্কিল অ্যাট প্লেয়িং দ্য পিয়ানো ফোর্ট। পিয়ানো বাজানোতেও ভালো ছিল। মেরি বেনেট ছিল মিডল বেনেট সিস্টার, বুকিশ অ্যান্ড পেডান্টিক। বেনেট হলো যে বেনেট সিস্টারদের মধ্যে মিডল জন। আর ক্যাথরিন বেনেট ছিল 4th বেনেট সিস্টার। লাইক লিডিয়া, শি ইজ গার্লিশলি এনথ্রলড উইথ দ্য সোলজার্স। সে ওই গার্লিশ এবং টোলজারদের প্রতিও আকর্ষণ ছিল। তাহলে দেখেন, মেয়েদের কিন্তু আগেকার যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত আর্মি নেভিতে যারা আছে সবার প্রতি খুবই আকর্ষণ। এটা কিছু রিজনও আছে। তারা হাইটে লম্বা, প্লাস ওই দেখতে সুদর্শন না আসলে, ওখানে তো লম্বা ছেলেদের একটা ইয়ে আছে, ওই জন্য হয়তো। প্লাস আর্মি বা নেভিতে বা ওগুলোতে যারা থাকে তাদের লাইফটা সিকিউরড, ওই জন্য ক্ষমতার যে ব্যাপারটা, যার জন্য তারা এগুলোতে বেশি আগ্রহ থাকে।